আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেটেড হয়। এখন এই লেকচারে আমরা দেখব যে আমাদের ওরাল হাইপোগ্লাইসেমি কি কি রয়েছে, আমাদের ব্লাডে কিভাবে গ্লুকোজের অ্যামাউন্টটা কমানো যায় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। At first, patients with type 2 diabetes mellitus have two physiologic defects. ইনসুলিন সিক্রেশনটা কম হচ্ছে, অ্যাবনর্মাল ইনসুলিন সিক্রেশন, অথবা এমন যে ইনসুলিন সিক্রেশন ঠিকঠাক আছে বাট এর যে টার্গেট রয়েছে, ইনসুলিনের টার্গেট বা রিসেপ্টর, সেই রিসেপ্টরের সংখ্যা কমে গিয়েছে। ইনসুলিন রিসেপ্টরের সংখ্যা কম থাকার কারণে ইনসুলিন থাকা সত্ত্বেও সেল ইনসুলিনকে ব্যবহার করে এর গ্লুকোজকে ইনটেক করতে পারছে না। এই দুইটা অ্যাবনর্মালিটিস আমাদের বডিতে বা পেশেন্টদের হতে পারে। তার জন্য আমরা যে ওরাল হাইপোগ্লাইসেমিক্স ইউজ করি বা ডায়াবেটিক ড্রাগ ইউজ করি, সহজ কথায় অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট আমরা ইউজ করি, তাদের মধ্যে সবচেয়ে চিপেস্ট, সবচেয়ে সুলভ মূল্যে যেটা পাওয়া যায় বাজারে সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া। এছাড়া আরো রয়েছে আদার দেন সালফোনাইল ইউরিয়া, সেটা আমরা পরবর্তীতে ডিসকাশন করব। সালফোনাইল ইউরিয়ার মধ্যে আমরা দেখতে পাই ফার্স্ট জেনারেশন, যেটা অনেক আগে থেকেই এর প্রচলন ছিল, এর পোটেন্সি কিছুটা কম, এবং নতুন যে সমস্ত সালফোনাইল ইউরিয়া ড্রাগ এসেছে বাজারে এরা হচ্ছে সেকেন্ড জেনারেশন আমরা বলে থাকি, এদের পোটেন্সি অনেক বেশি হয়ে থাকে, অল্প ডোজেই বেশ ভালো ইফেক্ট তারা শো করতে পারে। এট ফার্স্ট জেনারেশনের মধ্যে রয়েছে টলবিউটামাইড। আমি যদি এর স্ট্রাকচারটা জাস্ট একটু দেখি, সালফোনাইল ইউরিয়ার ডেরিভেটিভ হবে এটা। প্রথমত এখানে একটা বেনজিন রিং এবং সালফোনাইল ইউরিয়া, এই ক্ষেত্রে একটা সালফোনাইল গ্রুপ থাকবে SO2, সেই সাথে ইউরিয়া গ্রুপটা এই জায়গাতে যুক্ত থাকবে NHCO, আমরা জানি NHCO NH, এই হচ্ছে ইউরিয়া। এইখানে একটা জিনিস যুক্ত থাকবে, একটা এজেন্ট বা আমরা যেটা বলবো এই জায়গাতে একটা গ্রুপ, ফাংশনাল গ্রুপ যুক্ত থাকবে, এই জায়গায় একটা যুক্ত থাকবে, এটা এবং এটা। এটা হচ্ছে আমাদের কোর স্ট্রাকচার সালফোনাইল ইউরিয়ার, সালফোনাইল গ্রুপ এবং ইউরিয়ার যে রেসিডিউটা, ময়েটিটা। এই জায়গায় আমরা যদি দেখি টলবিউটামাইড, তো দেখা যাবে ইউরিয়ার সাথে একটা বিউটাইল গ্রুপ যুক্ত থাকবে, একটা বিউটাইল গ্রুপ যুক্ত থাকবে, আর বেনজেনের সাথে থাকবে CH3। আমরা জানি বেনজেনের সাথে CH3 থাকলে এটাকে বলা হয় টলুইন, এইভাবেই নামটা হয়ে যায় টল বিউটামাইড। এই তো এই বিউটাইলের সাথে একটা অ্যামাইড যুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি CONH, এটা কিন্তু একটা অ্যামাইড লিংকেজ, নামটা এই কারণে হয়ে গিয়েছে টল বিউটামাইড। এটা শর্ট অ্যাক্টিং ফার্স্ট জেনারেশন সালফোনাইল ইউরিয়া। এছাড়া রয়েছে অ্যাসিটোহেক্সামাইড, তারপরে টোলাজেমাইড, দেন লং অ্যাক্টিং ক্লোরপ্রোপামাইড, এটা অনেক লং টাইম ধরে, এটার হাফ লাইফ প্রায় 24 থেকে 40 ঘন্টা। একবার একটা ডোজ নেওয়া হলে এটা প্রায় 1 থেকে 1.5 দিন পর্যন্ত এটা কাজ করতে পারবে বা হাইপোগ্লাইসেমিক ইফেক্ট শো করতে পারবে। সেকেন্ড জেনারেশন একটু কমপ্লেক্স স্ট্রাকচারড কিছু সালফোনাইল ইউরিয়া রয়েছে, যেমন গ্লিপিজাইড, গ্লাইবিউরাইড এবং গ্লিমেপিরাইড। এদের স্ট্রাকচারগুলো আমরা খেয়াল করব এবং তারা কিভাবে কাজ করে সেই কাজটাও আমরা দেখতে পাবো। এখানে জাস্ট একটা শর্ট লিস্ট দেওয়া হয়েছে যে এদের ফার্মাকোকাইনেটিক্সটা আমাদের বডিতে কেমন দেখা যায়। ফার্স্ট জেনারেশনের মধ্যে আমরা শুরুতেই দেখলাম কি টলবিউটামাইড, অ্যাসিটোহেক্সামাইড, টোলাজেমাইড, ক্লোরপ্রোপামাইড, লং অ্যাক্টিং। তো দেখা যাচ্ছে যে হাফ লাইফ 4 থেকে 5 ঘন্টা জাস্ট, এবং এটা কিন্তু বেশ তাড়াতাড়ি কাজ করা শুরু করবে টলবিউটামাইড। অ্যাসিটোহেক্সামাইড 6 থেকে 8 ঘন্টা এটার হাফ লাইফ, দেন টোলাজেমাইড 7 ঘন্টা, এবং দেখা যাচ্ছে ক্লোরপ্রোপামাইড এটা কিন্তু অনেক বেশি পরিমাণে হাফ লাইফ শো করতেছে, অর্থাৎ এটা অনেক বেশি সময় ধরে আমাদের বডিতে স্টে করবে। আমরা দেখতেই পাচ্ছি ক্লোরপ্রোপামাইড, আমি যদি স্ট্রাকচারটা এঁকে দেই, আমাদের বেনজিন ইয়ের সাথে প্যারা পজিশনে থাকবে ক্লোরিন, এবং সালফোনাইল ইউরিয়াতে যেটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট SO2 NH CO NH, এর সাথে জাস্ট প্রোপাইল গ্রুপ যুক্ত থাকবে, একটা অ্যালকাইল গ্রুপ C3H7। এটাই কিন্তু আমাদের ক্লোরপ্রোপামাইড, এবং এটা লং অ্যাক্টিং একটা সালফোনাইল ইউরিয়া বা হাইপোগ্লাইসেমিক এজেন্ট হিসেবে কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সবার এক্সক্রিশন কিন্তু ইউরিন দিয়ে হয়ে যাচ্ছে, এটা মেটাবলাইজড হওয়ার পর ইউরিন দিয়ে এটা বের হয়ে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, টলবিউটামাইড এবং ক্লোরপ্রোপামাইড এই দুটো ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে দুইটা রয়েছে অ্যাসিটোহেক্সামাইড এবং টোলাজেমাইড, এদের মেটাবলাইট অর্থাৎ লিভারে যে যখন তারা মেটাবলাইজড হবে লিভারের এনজাইম দ্বারা,
তখন কিন্তু তারা মোর অ্যাক্টিভ মেটাবোলাইট তৈরি করবে, অর্থাৎ এসিটোহেক্সামাইড যতটুকু অ্যাক্টিভিটি শো করতেছে তার মেটাবোলাইট আরো বেশি অ্যাক্টিভিটি শো করবে। সুতরাং বুঝতেই পারছি মেটাবলিজমের পরে যে একটা মেটাবোলাইট তৈরি হবে সেটাও অ্যাক্টিভ, দ্যাট মিনস এর কিন্তু একটা প্রলংড অ্যাক্টিভিটি এবং একটা হাই পোটেন্সি দেখা যাবে এই এসিটোহেক্সামাইড এবং টোলাসেমাইডের ক্ষেত্রে। আমরা যখন ড্রাগকে চুজ করব পেশেন্টকে অ্যাডমিনিস্টার করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। তারপর আমরা যদি সেকেন্ড জেনারেশনের দিকে তাকাই, গ্লিপিজাইড, দেন গ্লাইবিউরাইড, গ্লিমেপিরাইড, সেম কথা, এদের কিন্তু প্রত্যেকেই মেটাবোলাইট ইনঅ্যাক্টিভ, এবং ইনঅ্যাক্টিভ। এদের ডিউরেশন অফ অ্যাকশন 10 থেকে 16 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা এবং 12 থেকে 24 ঘন্টা। বাট এদের হাফ লাইফ কিন্তু অনেক কম, অর্থাৎ হাফ লাইফ কম হওয়া সত্ত্বেও এদের অ্যাক্টিভিটি অনেক বেশি, এবং এই রিজনটা কিন্তু আননোন যে কেন তো কম হাফ লাইফ হওয়া সত্ত্বেও এরা লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন দেখাচ্ছে। এবং আমরা কিন্তু বর্তমানে এই সেকেন্ড জেনারেশন সালফোনাইল ইউরিয়া এই কম্পাউন্ডগুলোই আমরা ইউজ করি। আমরা যদি স্ট্রাকচারটা দেখি না, আমরা স্ট্রাকচারটা নেক্সট এর পরের লেকচারে আমরা আলোচনা করব, এদের স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এদের অ্যাক্টিভিটির সাথে স্ট্রাকচারের সাথে অ্যাক্টিভিটি কিভাবে ভ্যারি করে সেই বিষয়টা আমরা নেক্সট লেকচারে খেয়াল করব। তো সেই পর্যন্ত, টিল দেন, ওয়েলকাম।